বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। এই আইনটা হচ্ছে পদ্ধতিগত আইন। এই আইন হচ্ছে পদ্ধতিগত আইন। এই আইনের তফসিল আছে 5টা, দ্বিতীয় তফসিল এবং পঞ্চম তফসিল। মাঝে মাঝে আপনারা বই খুলে দেখবেন, কারণ আপনারা একদিন অফিসার হবেন, এসপি হবেন, আশা করি অনেকে আরআই হবেন। তাই এগুলো দেখে তাহলে আপনার সম্মুখ ধারণা থাকবে যে তফসিল জিনিসটা কি। ঠিক আছে, এখন আসেন আজকের আলোচনায় 160 ধারা। 160 ধারা উপরে যা করছিলাম 160 ধারা আছে পুলিশ অফিসার সাক্ষী তলব করিবার ক্ষমতা। পুলিশ অফিসার কেন সাক্ষী তলব করবে, এই পুলিশ অফিসার কেন সাক্ষী তলব করবে, কি সাক্ষীর ভিতরে আছে, কি জানবে, সেই সম্পর্কে আলোচনা করব। পুলিশ অফিসার জানেন এই ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারা যে পুলিশ অফিসার তলব করে বস্তু দ্রব্য উদ্ধার করার জন্য। 103-এ যে পুলিশ অফিসার তলব করে সাক্ষীর তল্লাশি কাজে হাজির থাকার জন্য। 160 ধারা যে পুলিশ অফিসার সাক্ষীকে তলব করে অপরাধের বা ঘটনা সম্পর্কে কোনো অবগত আছে সেই জন্য। 175 ধারা তলব করে তখন হলো সুরতহাল করার জন্য, সুরতহাল রিপোর্ট মারা গেছে, সুরতহালের সাক্ষী হওয়ার জন্য বা ওইখানে উপস্থিত থাকার জন্য ওই তলব করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা জন খণ্ড খণ্ড করে বসবেন আর ওই সূচি মুখস্থ করবেন, তখন আপনার জন্য আইন হবে সহজ থেকে অনেক সহজ। মূলই হচ্ছে আপনি সূচি একেবারে A to Z যেগুলো আমি সাজেশন দিচ্ছি আপনার মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, তাহলে পুলিশ অফিসার সাক্ষী তলব করিবার ক্ষমতা আমি রিডিং করি, কারণ আপনারা অনেকের পড়তেও নাও পারে, আমি পড়ে দিই, তারপরে ব্যাখ্যা করব। প্রাপ্ত সংবাদ হইতে মানে পুলিশের যে সংবাদ হয়, সংবাদ হইতে বা অন্য কোনোভাবে যদি প্রতীয়মান হয় কোনো ব্যক্তি ঘটনার পরিস্থিতি অবগত আছে, তবে এই অধ্যায় অনুসারে তদন্ত পরিচালনাকারী পুলিশ অফিসার লিখিত আদেশ দ্বারা তাহার নিজের থানা অথবা পার্শ্ববর্তী থানায় এইরূপ ব্যক্তিকে তাহার সম্মুখে হাজির হইতে বলিতে পারিবেন এবং সেই ব্যক্তি উক্তরূপে হাজির হবেন। দেন সহজ কথা ব্যাখ্যা করি। প্রাপ্ত সংবাদ, তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম করে, পুলিশ অফিসার তদন্ত কার্যক্রম করে। এই করার সময় প্রাপ্ত সংবাদ পাইছে, সংবাদটা কি পাইছে, যদি কোনো ব্যক্তি এই ঘটনা ফ্যাক্ট অ্যান্ড ইস্যু যে বিষয়ে পুলিশ অফিসার ওই তদন্ত করতে রহস্য উদ্ঘাটন করতে গেছে ওই বিষয় সম্পর্কে কোনো লোক জানে বলে প্রতীয়মান আছে পুলিশের নিকট, ওই তদন্তকারী কর্মকর্তার নিকট প্রতীয়মান আছে যে শহীদুল স্যার আপনি একটু সাইলেন্ট করে দেন। তাহলে কি হয়েছে, এই ঘটনা সম্পর্কে ক নামক ব্যক্তি জানে, এই সংবাদটা পুলিশ অফিসার পাইছে, শহীদুল স্যার আপনি সাইলেন্ট করে দেন, আপনার নয়েজ আসতেছে। তাহলে দাঁড়া সেটা বন্ধ করে ঠিক আছে। তাহলে কি বলেন যে পুলিশ অফিসার তদন্ত করে বা যিনি এই তদন্ত কার্যক্রম চালাইতেছে ইনি এই কোন সংবাদ, পুলিশ অফিসার কি সংবাদ আপনারা পূর্বে এটা দ্বারা পড়াইছেন না, এটা সাক্ষ্য হয়নি পড়া। ওই সংবাদ বা তথ্যের ভিত্তিতে পুলিশ যা উদ্ঘাটন করে অতটুকু আদালতে প্রাসঙ্গিক হয়। ঠিক আছে, 127 ধারা, কিন্তু ওটা আপনারা পড়া না। তাহলে পুলিশ যে সংবাদের মাধ্যমে বা কোনো তথ্যের মাধ্যমে প্রতিমান হলেন কোনো ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে কোনো ব্যক্তি অবগত আছে, এখানে একটা মার্ডার হয়েছে বা চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে, এই ডাকাতির তদন্ত জননী করতে গেছে, তখন জানতে পারছে এই ঘটনা সম্পর্কে কোনো এক লোক জানে, ওই পাশের বাড়ি মেহমানে আসুক বা রাস্তা দিয়ে সে গাড়ি চালা যাক, সে হয়তো কিছু অনুভব করছিল বা সে জানতে পারে, এরকম ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু অপরাধী না, এই ব্যক্তি কিন্তু অপরাধী না, কিন্তু এই ঘটনা সম্পর্কে তিনি জানেন বা পুলিশ অফিসার সংবাদ পাইছে যে কোনো এক ব্যক্তি এই বিষয় সম্পর্কে অবগত আছে, তখন পুলিশ অফিসার কি করে, তাকে সশরীরে হাজির হওয়ার জন্য একটা লিখিত আদেশ দেয়। পুলিশ অফিসার আদেশ দেয় যে এই বিষয় সম্পর্কে জানা হবে, আপনি আমার সশরীরে আমার সামনে উপস্থিত হবেন। তাহলে কি করবে এই পুলিশ অফিসার, এই আদেশ যে দিচ্ছে এটা তার নিজ থানা এলাকা হতে পারে, অন্য থানা এলাকা হতে পারে। এখন পুলিশ অফিসার সাক্ষী তলব করে, বলে যে আমার সাক্ষী আছে, পুলিশ ডাকছে, লিখিত আদেশ দেয় যে আপনি অমুক তারিখ অমুক সময় আমার সামনে আসেন। তাহলে কি জন্য ডাকছে, উনি প্রাপ্ত তথ্য বা যে অপরাধ ঘটেছে এই অপরাধ সম্পর্কে ওনার কাছে প্রতীয়মান বা ওই ঘটনা পরিস্থিতি সম্পর্কে উনি অবগত আছে। ঘটনা এবং পরিস্থিতি এইগুলোর পর দাগ দিয়ে রাখতে হয়। ঘটনা পরিস্থিতি নিয়ে অবগত আছেন, তদন্ত পরিচালনা করার সময় পুলিশ অফিসার লিখিত আদেশ দ্বারা ওই ব্যক্তিকে তলব করবে। তলব করবে কিভাবে, তার বাড়ি যদি অন্য থানা হয় তাও করা যাবে, আর যে থানার অফিসার সেই থানার অফিসারও এই ব্যক্তিকে তলব করতে পারে। শহীদুল স্যার আপনি সাইলেন্ট করে দেন, এটা তো শহীদুল স্যারই মনে হয়,
ভিডিও মোড অনে আছেন কিনা, ভিডিও মোড অনটা আছেন সাইলেন্ট করে দেন, ডিস্টার্ব হয়। আচ্ছা ঠিক আছে, না বুঝে তাহলে ক্লাস চলমান থাক। আস্তাগফিরুল্লাহ। তাহলে কি বলছেন, পুলিশ অফিসার ওই শহীদুল স্যার ভিডিওর পর হাত দিয়ে ওই ভিডিওটা নয়েজ করে দেন, বন্ধ করে দেন। ক্লাস তো করছে, মেলা দিন করতেছে। আমি বন্ধ করে দিয়ে যদি দিয়ে এই পাশ থেকে, তাহলে আমার ছবি দেখতে পারেন না। এইটা ধর আমার আমার ছবির মুখের উপর আসে, বুঝছেন? তা যাক, তাহলে সহজেই বুঝে নেন, পুলিশ অফিসার সাক্ষী তলব কখন করবে? যদি কোনো তথ্য বা কোনো ঘটনা সম্পর্কে অবগত থাকে বা ওই বিষয় সম্পর্কে তিনি কিছু বলতে পারবেন, এরকম ব্যক্তিকে পুলিশ অফিসার সাক্ষী হিসাবে সাক্ষী হিসাবে তলব করে। এই এই সাক্ষী হিসাবে তার নিজ থানা হতে পারে, অপর থানাও হতে পারে। এলে 160 দ্বারা, 162 দ্বারা কি 160 161 বলছে পুলিশ অফিসার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন। পুলিশ অফিসার সাক্ষ্যদের সাক্ষ্য গ্রহণ করবেন। এটা অনেক বড়, এটা আমি বড় বেশি করে পড়বো না, ছোটটা হলে পড়বো, বড়টা হলে শুধু বলে মূল ব্যাখ্যাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? এটা এটা বেশ খানিক বড়। যাক, তাহলে হলে পুলিশ কর্তৃক সাক্ষ্য গ্রহণ, পুলিশ কিভাবে সাক্ষ্য গ্রহণ করবে? এই যে যে ব্যক্তিকে রহিম বা হরজত বা করিম, মোস্তফা 23, মোস্তফা, ও নাম ভুল বলছিলাম, তাই শহীদ নন, মোস্তফা নাম। মোস্তফা আমাদের ব্যাটসম্যান 23। ঠিক আছে দোস্ত, নতুন তুই সাইলেন্ট করে রাখো। তাহলে পুলিশ কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, পুলিশ কর্তৃক সাক্ষীদের কি সাক্ষ্য গ্রহণ, পুলিশ কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। এই সাক্ষ্য গ্রহণ কিভাবে করবে? পুলিশদের যে 160 দ্বারা যাকে ডাকলো বা যাকে তলব করলো, উনি এখন এই পুলিশ অফিসারের সামনে চলে আসে। মনে করেন আপনি ডাকছেন, সর্বদাই খেয়াল রাখবেন, আপনি ডাকছেন, আপনি পুলিশ অফিসার, আপনি তদন্তকারী কর্মকর্তা, মাথায় এই সেন্টিমেন্ট রাখবেন, তাহলে সহজ হয়। তাহলে আপনি যখন ডাকছেন, আপনার সামনে ওই যাকে ডাকছেন ক নামক ব্যক্তি সে উপস্থিত হয়েছে। উপস্থিত হলে আপনি ঘটনার বিষয় সম্পর্কে তার কাছে কথাটা শুনবেন, কিভাবে কি হয়েছে ঘটনাটা ভাই বলো। সেই কথাটা ক নামক ব্যক্তি ঘটনা যেটুকু জানে সেই সম্পর্কে আপনার কাছে ব্রিফ করবে, সেই সম্পর্কে আপনার কাছে ব্রিফ করবে। আমি পড়ি, আবার শোনেন। তাহলে তদন্ত পরিচালনা করা পুলিশ অফিসার অথবা সরকার সাধারণের বিশেষভাবে আদেশ দ্বারা এই সম্পর্কে নির্ধারিত পদ অপেক্ষা নির্ভয় এরূপ পুলিশ অফিসার মৌখিকভাবে ঘটনা এবং পরিস্থিতি সহিত পরিচালিত বলে অনুমতি ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবেন। এই ঘটনা এবং পরিস্থিতি সম্পর্কে যিনি জানেন, এই সম্পর্কে ওনার সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করবে। 161 দ্বারা, 161 এক 1-2 লাগবে না, আমি আপনার ব্যাখ্যা করে দিচ্ছি। 162 কি বলছে? এই পুলিশ অফিসার, আপনি যে পুলিশ অফিসার, আপনি যাকে ডাকিয়ে নিয়ে আসেন, অফিসার সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে। এই পুলিশ অফিসার সকল প্রশ্নের জবাব দিতে, পুলিশ অফিসার যে আপনি প্রশ্ন করবেন, আপনি পুলিশ অফিসার যাকে তলব করছেন ক নামক ব্যক্তি, এই ক নামক ব্যক্তিকে আপনি যেই প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দিতেই বাধ্য থাকবে। ঠিক আছে, সেই প্রশ্নের উত্তর দিতে কি থাকবে? ওই যাকে তলব করছেন তিনি বাধ্য থাকবেন। কথা খেয়াল করেন, কথার ভিতরে কিন্তু আর ব্যতিক্রম আসতেছে। তবে সকল প্রশ্নের জবাব তিনি দেবেন না, তবে তিনি সকল প্রশ্নের জবাব দেবেন না যদি তিনি সে প্রশ্নের জবাব দিতে যা ফৌজদারি অপরাধে বা দণ্ডে দণ্ডিত হন বা তার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে সকল প্রশ্নের জবাব তিনি দিতে বাধ্য না। দেখেন, একই জায়গা দুই ভাষা। তাহলে 161 প্রথমে একে বলছে আপনি যাকে তলব করে নিয়ে আসছেন ওই ঘটনা পরিস্থিতি সম্পর্কে উনি আপনার কাছে ব্রিফ করবে, উনি আপনার কাছে ব্রিফ করবে, ওই সম্পর্কে আপনি সাক্ষ্য নেবেন। আর 161-2 কি বলছে? এই আপনি তাকে যে প্রশ্নই করবেন সেই প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য। আপনি তাকে যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দিতেই তিনি বাধ্য। এখন আসেন, এই এই দুই আবার কি বলছে? তবে তবে যে প্রশ্ন আপনি করছেন, প্রশ্ন যে ছুড়িয়ে দিয়েছেন, এই প্রশ্নের উত্তর দিলে তিনি ফৌজদারি অপরাধী হয়, দণ্ডিত হয়, সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এরকম যদি আপনি কোনো প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। আপনারা 94 ধারায় পড়ছিলেন, আপনি যে কোনো জিনিস বস্তুদ্রব্য তলব করার জন্য বলছিলেন, পুলিশ অফিসার বা আদালত যখন তলব করতে বলছিল তখন কিন্তু তিনি ওই বস্তু দ্রব্য নিজে হাজির করবে, অন্য কোনো ব্যক্তিতে হাজির করবে। 94 যাই ঘুরে নিয়ে আসি, ওই করবে, কিন্তু ওইখানে আবার নিষেধও ছিল। যদি ওইটা ব্যাংকার বুকস সাক্ষ্য আইনে নিষেধাজ্ঞা থাকে, যদি আপনার গোপন ব্যাংকের হিসাব কিতাব হয় এবং যা প্রকাশ করলে আপনি ফৌজদারি অপরাধ
সম্পত্তি বাজেয়াপ্ত হবে, আপনার জেল জরিমানা হতে পারে, সেই বস্তু দ্রব্য নিয়ে আপনি ওখানে যাওয়ার জন্য রাজি না বা যাওয়া লাগবে না। আইন 94তেও যা বলছে ঠিক 161 ওই 161-2 এসে কি বলছে, আপনি প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তবে এমন প্রশ্ন করছেন যা ফৌজদারি অপরাধে কি হয়, সে অপরাধী হবে, দণ্ডিত হবে, সম্পত্তি বাজেয়াপ্ত, এই কয়টা কথা মনে রাখতে হয়, এগুলো দাগ দিতে হয় যে কোন সব প্রশ্নের তিনি উত্তর করবে না, কোন সমস্ত কথা বলে তিনি উত্তর করবে না। তাহলে কি, ফৌজদারি অপরাধে যদি অপরাধী হয়, দণ্ডিত হয়, সম্পত্তি বাজেয়াপ্ত হয়, তাহলে পুলিশ অফিসার যদি প্রশ্ন করুক ওই প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। এখন আসেন 161-3 কি বলছে, পুলিশ অফিসার এই ধারা অনুসারে সাক্ষ্য গ্রহণে তাহার নিকট কোনো বিবৃতি দেওয়া হলে তিনি তা লিপিবদ্ধ করিতে পারেন, এবং তিনি যদি এরূপ মনে করেন তা হইলে তিনি যেই সকল ব্যক্তির বিবৃতি লিপিবদ্ধ করিতেছেন তাদের প্রত্যেকের বিবৃতি পৃথকভাবে লিপিবদ্ধ করবেন। এনে বলছে এই যে আপনি ক নামক ব্যক্তিকে ডাকছিলেন, এই ঘটনা পরিস্থিতি জানা, এর সাথে আরো 2 জন লোককেও ডাকছিলেন, একজনকে ডাকিয়ে তো শেষ নয়, আপনি 3-4 জন লোকে ডাকছেন, সমস্যা নাই, আপনার সামনে 3-4 জন লোকই হাজির আছে। এখন এরা যে ঘটনা বিবৃতি দিচ্ছে, আপনি প্রশ্ন করতেছেন, উত্তর দিচ্ছে, ওই ঘটনা সম্পর্কে ব্রিফ করতেছে, ওই 3 জন বা 2 জন যে ব্রিফিং করলো, যে বক্তব্য দিল, আপনি আলাদা আলাদা পাতায় লিখবেন, আলাদা আলাদা ভাবে লিখবেন, এক পাতায় 2 জনের কথা লেখা যাবে না। তাহলে তিনি বলছে কি, আপনি যে প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর দিচ্ছে, ঘটনা সম্পর্কে সে ব্রিফ করতেছিল, কিন্তু এই কথাগুলো আপনি দলিলে লিপিবদ্ধ করেছিলেন বা কাগজ কলমে লিখতেছিলেন, এই লেখার সময় ওই 2 জন লোক আলাদা আলাদা, যদি 2 জন থাকে প্রত্যেকের কথায় আলাদা আলাদা পাতায় লিখবেন, এতটুকুই। তাহলে আসেন 161 কি বলছে, পুলিশ কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। তাহলে পুলিশ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে, কিন্তু জবানবন্দি গ্রহণ করা যায় না। জবানবন্দি হচ্ছে 25 ধারা সাক্ষ্য আইনে নিষেধ আছে, পুলিশ কখনো জবানবন্দি নিতে পারবে না। তাহলে কি করতে পারবে, সাক্ষ্য নিতে পারবে। 160 ধারা সাক্ষী তলব করছিল, সংক্ষেপে 160 ধারা পুলিশ অফিসার সাক্ষী তলব করছিল, তাতে তার নিস্থান হোক আর অপর্থন হোক, সাক্ষী তার সামনে আসবে। 161 হলে পুলিশ অফিসার কাছে সাক্ষী আছে, ঘটনা পরিস্থিতি সম্পর্কে পুলিশ ওই ব্যক্তিরা ব্রিফ করছে। এবং 2 নম্বরে কি বলছে, 162(2), পুলিশ অফিসার প্রশ্ন করছে, পুলিশ অফিসার যখন প্রশ্ন করছে, সাক্ষী তার প্রশ্নের উত্তর প্রদান করতেছে, উত্তর প্রদান করবে, এবং এমন প্রশ্ন করা যাবে না যে প্রশ্ন করলে তিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়, সম্পত্তি বাজেয়াপ্ত হয় এবং তার জেল জরিমানা হতে পারে, এই জাতীয় প্রশ্ন করবেন না, এই জাতীয় প্রশ্নের উত্তর দিতেও বাধ্য না। কাজটা মনে করেন আপনি করতেছেন। এরপরে কি, আপনি যে ব্রিফ করলেন, 2টি লোক আপনার সামনে বক্তব্য দিল, এই ঘটনা পরিস্থিতি যা তদন্ত করতেছিলেন, তদন্তর ভার আপনার কাছে, সেই সময় আপনি আলাদা আলাদা নথিতে লিখবেন, আলাদা আলাদা নথিতে লিখবেন। এর সাক্ষ্য আইনে অনেক দাম আছে, 145 দ্বারা এর বৈধতা প্রদর্শন করে। এছাড়া আরেকটা দ্বারা ভুলে গেলাম, এইগুলো 161। এখন আসেন 162-তে আপনি যা কি করবেন, 162-তে যে আপনি লিপিবদ্ধ করলেন, এত সময় আপনি যাই লিখলেন, 162-তে বলছে পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করা যাইবে না। এই যে পুলিশের কাছে ওই ব্যক্তি যে সমস্ত বক্তব্য দিল, যাই কিছু আপনার কাছে দিয়েছে, পুলিশের কাছে না, আপনার কাছে, আপনারা সবাই এখানে অফিসার, আপনারা সবাই এখানে অফিসার এবং অফিসার আর পূর্ণাঙ্গ হবেন সাব ইন্সপেক্টর। আপনার কাছে যে বক্তব্য দিল, এই যে বললেন যে আপনি যা যা বলছে ঘটনা সম্পর্কে আপনি লেখছিলেন, রহিম যা বলছে, করিম যা বলছে লেখছেন, এখন আপনি বলতে পারবেন না যে এখানে তুমি স্বাক্ষর করো, এই কথা যে তোমার এই মর্মে তুমি স্বাক্ষর করো, এই কথা বলার এখতিয়ার আপনার নাই, তারা স্বাক্ষর করতে বাধ্য না। তাহলে পুলিশ অফিসারের কাছে যে বিবৃতি দেবে, এই বিবৃতিতে তারা স্বাক্ষর করবে না, এই বিবৃতি তারা স্বাক্ষর করবে না। 145 ধারায় এই বিবৃতি সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে, কিন্তু আপনার কাছে যে কথাটা বলে গেছে, আপনার কাছে স্বাক্ষরের গল্পটা করি, আপনার কাছে যে আপনি তদন্তকারী কর্মকর্তা এখন বলে গেল, আবার ওই 145 যখন ও সাক্ষ্য প্রদান করতেছিল, এই আপনার কথার সাথে ওর ওই কথা যখন মেলে না, তখন ওইখানে এর বৈরিতা প্রদর্শন করে, এবং 155 দ্বারা সাক্ষ্য আইনের ওই কি করে, ওই এই কথার সাথে যখন না মেলে, তখন ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, সাক্ষী মিথ্যা সাক্ষী দিচ্ছে, পূর্বে যে বিবৃতি দিছিল পরের বিবৃতির সাথে তা মিলতেছে না, ঠিক আছে, এই গ্রেসগুলো সাক্ষ্য আইনি কাজে লাগে, অত দূর যাওয়ার দরকার নাই। তাহলে 161 বললেন কি, পুলিশের নিকট প্রদত্ত বিবৃতি স্বাক্ষর করতে হয় না। এখন আসেন 63 এবং 64, 63, 64 খুব খেয়াল করবেন। 63 ধারায় বলছে, 163 ধারায়
কোনো প্রলোভন দেখানো যাইবে না। কিসের প্রলোভন দেখাবেন, কার কারণে প্রলোভন দেখাবেন? যখন এই জবানবন্দি দেয়, যখন আসামি জবানবন্দি দেয়, জবানবন্দি কিন্তু আসামি দেয়, সাক্ষী কিন্তু জবানবন্দি দেয় না। জবানবন্দি দেয় আসামি, তার দোষ স্বীকার করে যেটা দেয় সেটা হলো জবানবন্দি। এটা সাক্ষ্য আইনের কথার সাথে এই কথা। তাহলে 163, 164, ঠিক আছে, 163 বলছে সাক্ষ্য আইনের 24 ধারার সাথে মিলে। কোন প্রকার প্রলোভন মানে ভয় ভীতি প্রলোভন দ্বারা যদি কেউ স্বীকারোক্তি নেয় তাহলে আদালতে অপ্রাসঙ্গিক হয়। তাহলে আপনি হলে কি বলছেন, যদি কোনো ব্যক্তি বলে যে না আমি স্বীকারোক্তি দেবো, আমি যে অন্যায় করছি অপরাধ করছি আমি স্বেচ্ছায় পুলিশে এই আদালতে বলবো, তাহলে এটা আদালত গ্রহণ করবে। কিন্তু ভয় ভীতি প্রলোভন দেখা, আপনি উৎসাহ দিলেন যে তুই বল আমরা আছি, তোর কিছু হবে না, এর ফলে যদি ওই ব্যক্তি জবানবন্দি দিয়ে বসে তাহলে এই জবানবন্দি আদালতে অপ্রাসঙ্গিক, ওর কোনো দাম নাই। এখন আসেন 163 হালকা করে পড়ে দেই। 100 কোনো প্রকার প্রলোভন দেখানো যাইবে না। এক, পুলিশ অফিসার অথবা ক্ষমতা সম্পন্ন অন্য কোনো ব্যক্তি সাক্ষ্য আইনের 172 সালের 24 ধারায় বর্ণিত কোনো অপরাধের প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি, এই তিনটে ভাষায় প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি, এই কথাগুলো মুখস্থ করবেন, এটা লিখে রাখবেন। এই তিনটে জিনিস একটাই, প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি। দুনিয়ার কথা লেখা লাগবে না। কোন কোন বিষয়ে পুলিশ ওই সাক্ষ্য দেওয়া অপ্রাসঙ্গিক হয় তখন লিখবেন প্রলোভন, হুমকি বা ভীতি প্রদর্শন করে যদি কোনো ব্যক্তি স্বীকারোক্তি দেয় বা জবানবন্দি দেয় আদালতে অপ্রাসঙ্গিক হয়। ঠিক আছে, এইগুলো করে আদালত যদি জানতে পারে সেই আদালত এই সাক্ষ্য তার জবানবন্দি গ্রহণ করে না। এখন আসে তদন্ত চলার সময় কোনো ব্যক্তি তার স্বাধীন ইচ্ছায়, তদন্ত চলতেছে, মামলার তদন্ত চলে, যদি স্বাধীন ইচ্ছায় কোনো ব্যক্তি বলে তিনি বিবৃতি দিতে চায়, বলছে যে আমি তো আমার অপরাধের তদন্ত চলতেছে, ডাকাতি করছি আমি, তদন্ত চলতেছে, তো আমি বললাম যে ঠিক আছে আমি জবানবন্দি দেবো বা এ বিষয়ে বিবৃতি দেবো, তাহলে পুলিশ অফিসার বা অপর কেউ তাকে হুঁশিয়ারি দ্বারা বা অন্য কোনো কারণে অন্য কোনোভাবে বারণ করতে পারবে না। মানে পুলিশ অফিসার যে বলবে হুঁশিয়ারি দেবে এসব বলা যাবে না অথবা আমাকে নিরুৎসাহিত করবে, এটাও করা যাবে না। তাহলে কয়টা ভাষা বলেন? দুটি ভাষা পাইছেন। এটা হলো হুমকি, এটা হলো বারণ করা। হুমকি দেবে, তাকে হুমকি দিয়ে নিরুৎসাহিত করবে, তোমার দেওয়া লাগবে না, আমরা দেখবেন পরে হ্যান ত্যান, এরকম কিছু ইন্টারফিয়ার করা যাবে না। আরেকটা কি করা যাবে না, তাকে বারণ করা যাবে না যে আপনি দিয়েন না, আমি অপরাধ করছি আমি আদালতে যা বলবো। এই তো পুলিশ অফিসার বা অপর কোনো ব্যক্তি এই না তুই বলিস না তোর হ্যান হবে ত্যান হবেন না, এটা বলতে আপনি পারবেন না বা বলা বারণ করা নিষেধ আছে এবং হুমকি দেওয়া নিষেধ আছে। কিটা করবে? পুলিশ অফিসার করবে না বা অপর কেহ বা কোনো ব্যক্তি, বা তাহলে পুলিশের সাথে অপর কেউ মানে বাংলার সবাই, বাংলার সবাই, ঠিক আছে। এর তাহলে ভয় ভীতি এবং প্রলোভন দিয়ে স্বীকারোক্তি বা জবানবন্দি বা কোনো বিবৃতি গ্রহণ করা যায় না আদালতে। এবং যদি কোনো ব্যক্তি তদন্ত চলাকালে এই এই ধরনের বিবৃতি দিতে চায়, জবানবন্দি দিতে চায়, পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি তাকে হুমকি দিয়ে তাকে দাবায় রাখবেন না অথবা তাকে বারণ করে ওই কাজ থেকে তাকে সরায় রাখা যাবে, নিষেধ করছে পুলিশ অফিসার বা অন্যান্য ব্যক্তিদের। এখন এখন আসেন এইটুকুই। তাহলে এই পূর্বে এই ব্যক্তি কিন্তু কি করলো, প্রস্তুতি নিয়ে ফেলালো যে আমি এখন জবানবন্দি দেব। 164 দ্বারা 164, এটি ইংরেজি করলে অনেকেই বোঝে। 164, 164 দ্বারা এখন পর্ব 164 বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা। এই বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে কারা? কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার না। পুলিশ অফিসার কোনো ক্রমেই জবানবন্দি লিপিবদ্ধ করতে পারে না। পুলিশ অফিসার কখনোই জবানবন্দি লিপিবদ্ধ করতে পারে না, করার বিধানও নাই। ঠিক আছে, তাহলে তাহলে পুলিশ অফিসার পারবে না এই তদন্ত, এই জবানবন্দি লেখাপড়া করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। পুলিশ অফিসার নয়, সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই কাজটা করতে পারবে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে, তারপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই কাজগুলো করতে পারবে। তাও সরকারের নিকট বিশেষ ক্ষমতাপ্রাপ্ত না হলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই জবানবন্দি লিপিবদ্ধ করতে পারে না। এই জবানবন্দি কিভাবে লিপিবদ্ধ হচ্ছে ধারাবাহিকভাবে শোনেন। সাক্ষ্য লিপিবদ্ধ করার পর যে সমস্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে তাহা মধ্যে যে সমস্ত পদ্ধতি তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে উপযুক্ত বলে মনে করবেন সেই পদ্ধতি তিনি লিপিবদ্ধ করবেন।
এই ঘটনা সম্পর্কে যে সমস্ত বিবৃতি দেবেন, যা তার মনে হবে আদালতে সেইগুলোই লিপিবদ্ধ করা হবে। ঠিক আছে, স্বীকারোক্তি 364 ফৌজদারি কার্যবিধির 364 বিধানে লিপিবদ্ধ বা স্বাক্ষরিত হবে, অথবা ম্যাজিস্ট্রেট ঘটনা সম্পর্কে অনুসন্ধান এবং বিচার করিবেন। এইরূপ লিপিবদ্ধ বিবৃতি স্বীকারোক্তি তাহার নিকট প্রেরণ করিতে হইবে। এখন আসেন আমি আগে খানিক পড়ে নিই, তারপরে ভিতরে মেলা কথা আমি ভাঙিয়ে বলবো। এই লোকগুলো তাহলে 1 নম্বরে কি বলেন, এই যে ব্যক্তিরা স্বীকারোক্তি দেওয়ার জন্য আদালতের সামনে হাজির বা ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেট বলতে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, এদের সামনে উনি হাজির আছে, ক্ষমতাবান দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কাছে আমি স্বীকারোক্তি দেবো। তাহলে বলছে ঠিক আছে আপনি স্বীকারোক্তি দেন, সমস্যা নেই। এরপরে কি বলছে, এই স্বীকারোক্তি লাগবে, এই স্বীকারোক্তি লাগবে হচ্ছে, এই স্বীকারোক্তি লাগবে হচ্ছে লেগে 364 ধারা বিধানে পদ্ধতি অনুসারে এই ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে। ঠান্ডা লেগে গেছে। এখন আসেন 3 নম্বরে কি বলছে, 1 2 3 করে আপনাদের পড়া লাগবে না, আমি বলতেছি সুবিধা হবে, লেখার সময় এইভাবে লিখবেন না, এই হয়তো আপনাকে পড়বেন না, আমি পড়ে দিচ্ছি, পড়ে নেন সহজে, আবার আমি ব্যাখ্যা করে ছোট করে দিতে পারে। 3 নম্বরে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে, এই যে স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবে, এর পূর্বে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিকে বুঝিয়ে দিবেন যে এই ম্যাজিস্ট্রেটের কাছে এখন দায়িত্ব এসে গেছে, ম্যাজিস্ট্রেটের কাছে যে এই ব্যক্তিরা আসলো স্বীকারোক্তি দেওয়ার জন্য, এই ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে উনি 364 দিন লাগবে এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে। তখন এখন ওই ব্যক্তিকে বলতেছে তিনি যে স্বীকারোক্তি দিতে বাধ্য না, ওনাকে বলতেছে আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য না। ধরেন কোন নামক ব্যক্তি স্বীকারোক্তি দিতে আসছে, আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য না, আপনি যে স্বীকারোক্তি দিচ্ছেন এই স্বীকারোক্তি আপনার বিরুদ্ধেই ব্যবহার হবে, আপনি যে স্বীকারোক্তি দিচ্ছেন এই স্বীকারোক্তি আপনার বিরুদ্ধেই ব্যবহার হবে। স্বীকারোক্তি স্বেচ্ছাকৃতভাবে দিচ্ছেন কিনা এই কথাগুলো জিজ্ঞাসা করেন, আপনি কি স্বীকারোক্তি স্বেচ্ছাকৃত দিচ্ছেন যুক্তিযুক্ত বিশ্বাস, এই কথাটা জিজ্ঞাসা করবেন। ম্যাজিস্ট্রেট এই ব্যক্তি যে স্বীকারোক্তি দিচ্ছেন তাকে 3 ঘন্টা সময় দেবেন যে আপনি বুঝে নেন আপনি কি ভয়ভীতি প্রলোভনের স্বীকারোক্তি দিচ্ছেন। তাহলে প্রথমে বলবে কি আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য না, আপনি যে স্বীকারোক্তি দিচ্ছেন এই স্বীকারোক্তির কারণে আপনার জেল জরিমানা হতে পারে, স্বীকারোক্তির কারণে আপনার জেল জরিমানা হতে পারে, স্বীকারোক্তির কারণে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, আপনার মৃত্যুদণ্ড হতে পারে, এরকমও বোঝালো। এরপরে আপনাকে ও বলতেছে না আমি স্বীকারোক্তি স্বেচ্ছায় দিতে আইছি, তখন আদালত কি বলছে, ঠিক আছে 3 ঘন্টা সময় রেস্ট নেন, রেস্ট নেওয়ার পরে আপনি ভাবে চিন্তে দেখেন আপনি স্বীকারোক্তি দেবেন কি দেবেন না। এরপরে ও ভেবে চিন্তে দেখছে না আমি স্বীকারোক্তি দিতে পারি বা দেব, তখন আদালত একটা নমুনা ফর্ম দেবে, ওই ফর্মে লেখা থাকবে যে আপনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছেন, আপনাকে আদালত বলছিলেন যে আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য না, আপনার স্বীকারোক্তি আপনার বিরুদ্ধেই ব্যবহার হবে, এর জন্য আপনার জেল জরিমানা হবে, এর জন্য আপনি এর জন্য আপনাকে 3 ঘন্টা যে সময় দেওয়া আছে এটাও আপনি শুনছেন এবং আপনি আদালতকে অবগত করছেন আপনি যে স্বীকারোক্তি দিতে আইছেন এই স্বীকারোক্তি দেওয়ার কারোর ভয়ভীতি প্রলোভনের স্বীকারোক্তি দিতে আসেন না, আপনি এই কাজটা স্বেচ্ছাই করতে আইছেন। এই বিষয়ে যখন সে উপনীত হবে তখন সে স্বাক্ষর করবে এবং ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবে। এর পরবর্তী এর কার্যক্রম, সে যে তার অপরাধের কথা স্বীকার করে, স্বীকারোক্তি কে দেয়, তার অপরাধের কথা স্বীকার করে যে বিবৃতি দেয় তাকে স্বীকারোক্তি বলে। আর স্বীকৃতি হলো যে ঘটনার বিষয় সম্পর্কে যিনি বক্তব্য দেয় বা ওই সম্পর্কে বলে, পক্ষ বিপক্ষ নয়, ওই ঘটনার সময় ব্রিফ করে, তিনি হলে স্বীকৃতি দেয়। আর স্বীকারোক্তি হলো দোষ স্বীকার। ঠিক আছে, তাহলে আবারও আসেন এই 165 আর 66 না যাই, কালকেও দরকার যদি ক্লাস নেই নিয়মিত ক্লাস করেন, সমস্যা কিন্তু ডিউটি না হয় নিয়মিতই ক্লাস করেন। শুক্রবার আছে কি হয়েছে 2 মাস আছে আর আপনাদের 2 মাসে কভার করতে পারবেন না। এখন আবার বলি 160 ধারায় পুলিশ অফিসার সাক্ষী তলব করবেন, সংক্ষেপে করে 160 ধারায় পুলিশ অফিসার সাক্ষ্য তলব করতে পারে যদি কোনো ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছে, ঘটনা সম্পর্কে তিনি জানে, হ্যাঁ ওই বিষয় সম্পর্কে তিনি ব্রিফ করতে পারবেন, তাহলে পুলিশ অফিসার তাকে লিখিত আদেশ দ্বারা তার নিজ থানা হোক আর অপর থানা হোক তাকে তলব করতে পারে। এখন আসলে 161 দিয়ে পুলিশ অফিসার সাক্ষী গ্রহণ করবে, কিভাবে গ্রহণ করবে, পুলিশ অফিসার সাক্ষীকে গ্রহণ করবে প্রথমে যে তিনি সাক্ষী পুলিশ অফিসার সামনে যখন উপস্থিত হবে তখন ওদের কাছ থেকে এই কথাগুলো শুনবেন, ওই কিভাবে ঘটনা ঘটছিল ওই ঘটনাগুলো উনি শুনবেন। 2 নম্বর হলো এই পুলিশ অফিসার ওদেরকে প্রশ্ন করবেন, পুলিশ অফিসার কি করবেন, প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তরে সাক্ষীরা দিতে বাধ্য, হ্যাঁ, এবং এমন কোনো প্রশ্ন করবে না যিনি ফৌজদারি অপরাধী হয় বা দণ্ডিত হয়, এরকম প্রশ্ন করা যাবে না। এরপর আসছে কি পুলিশ অফিসার এর কাছে যে 2-3 জন লোক আসছিল, যদি একের অধিক লোক আছে তারা যে বক্তব্য ব্রিফিং করছে আলাদা আলাদা পাতায় লিপিবদ্ধ করবে, আলাদা আলাদা পাতায়
লিপিবদ্ধ করবে। আর মূল কথা যখন আপনি টোটাল লিখবেন তখন আরো কম করে লিখবেন। এটা কিন্তু অনেক লাইনে আমি 3 লাইন করলাম, এটাতে হয়তো 1-1.5 লাইন করে বলছি 61 থেকে। আপনি আরো কম করে সহজ করে সেটা কিভাবে ধারাবাহিকভাবে বলবো। আর 162 দ্বারা পুলিশের নিকট যে বিবৃতি দিল, এই বিবৃতিতে কখনো স্বাক্ষর করা লাগবে না বা স্বাক্ষর করার এখতিয়ার পুলিশের নেই বা স্বাক্ষর নেবেও না। এরপরে আসেন 163 দ্বারা ভয় ভীতি প্রলোভন দিয়ে স্বীকারোক্তি, যদি কেউ কোনো অপরাধের তদন্ত চলাকালীন কেউ যদি স্বীকারোক্তি দিতে চায় তাহলে তার ভয় ভীতি প্রলোভন ছাড়াই এই স্বীকারোক্তি দিতে হবে। এবং কেউ যদি দিতে চায় তাহলে পুলিশ বা অপর কোনো ব্যক্তি একে হুমকি দিতেও পারবে না এবং একে নিরুৎসাহিত করবে না বা বাধা দেবে না, বারণ করবে না বা বাধা দেবে না বা নিরুৎসাহিত করবে না যে আপনি এটা দিয়েন না। আর 164 যখন ম্যাজিস্ট্রেটের সামনে উনি উপস্থিত হলেন তখন এই স্বীকারোক্তি কিরা নেবে, চাইলেই যে কোনো ম্যাজিস্ট্রেট নিতে পারে না। তাহলে কিরা নেবে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। পুলিশ অফিসার কখনোই স্বীকারোক্তি নিতে পারবে না। তাইলে প্রথম ধারা। দ্বিতীয় ধারা যে স্বীকারোক্তি যখন ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবে, কোন আইনের কোন ধারা বলে ক্ষমতা বলে করবে, উনি এই ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারার বিধিমতে এটি লিপিবদ্ধ করবে। 2 নম্বর করা। 3 নম্বর করা আছে এই স্বীকারোক্তি দেওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করবে যিনি স্বীকারোক্তি দিতে আইছেন যে আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য না, আপনার এই স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে ব্যবহার হবে, এই স্বীকারোক্তির কারণে আপনার জেল জরিমানা হবে, এই স্বীকারোক্তির কারণে আপনার জেল জরিমানা হবে। আপনি যদি কি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছেন, সে বলে যে স্বেচ্ছায় দিচ্ছে, ঠিক আছে, আরো 3 ঘন্টা সময় নেন, আপনি বুঝে শুনে তারপরে এই স্বীকারোক্তি দেবেন। এরপরে যদি বলেন আমি বুঝেছি, ঠিক আছে স্বীকারোক্তি দেন, তার কাছে একটা নমুনা ফর্ম দেবে, সেখানে তার নাম ঠিকানা দেখে এবং তিনি যে এই বিষয়ে ম্যাজিস্ট্রেট অবগত করছে আপনাকে, এই বিষয়ে আপনাকে 3 ঘন্টা সময় দিয়েছে, এই বিষয় সম্পর্কে আপনি স্বাক্ষর করলেন যে আসলেই আমাকে ম্যাজিস্ট্রেট এই কথা বলছিল। এরপরে যে আপনি স্বীকারোক্তি দিলেন, এই স্বীকারোক্তির উপর আপনার যেটা হবে জেল জরিমানা হবে এবং কি আপনি মাপও পাতে পারেন, ঠিক আছে। এরপরে কি 165-66 পড়ে ফেলাই, সময় আছে, কেউ কি মাইন্ড করবেন না? তাহলে বলেন, বলবো। 165-66, 165-66 একটু ব্যাখ্যামূলক পড়া পারে, ঠিক আছে, থাক 165